সকালের নরম আলোয় ঝলমল করছিল বিশাল ইমারতটি। প্রধান ফটকের সামনে একের পর এক দামি গাড়ি থেমে যাচ্ছিল। গাড়ি থেকে নামছিলেন স্যুট টাড়ি পরা নারী পুরুষেরা। তাদের চোখে মুখে ছিল উচ্চাকাঙ্ক্ষার ঝলক, প্রতিযোগিতার তীব্রতা আর সাফল্যের অদম্য ক্ষুধা। চকচকে জুতোর শব্দ আর দামি পারফিউমের গন্ধে ভরে উঠছিল চারপাশ। ঠিক সেই ভিড়ের মাঝে শান্ত পায়ে হেঁটে আসছিল এক যুবক। তার কাঁধে একটা পুরনো মলিন ব্যাগ, পোশাকে হালকা ভাঁজ, জুতো জোড়া ক্ষয়ে গিয়ে প্রায় ছিঁড়ে পড়ার অবস্থা। দেখে মনে হচ্ছিল সে যেন বহু বছর ধরে পথ চলছে। তার নাম রাহাত। কেউ তার দিকে ফিরেও তাকালো না। সবার চোখে সে ছিল নেহাতি একজন সাধারণ পরিচ্ছন্নতা কর্মী। কিন্তু বাস্তবতা ছিল একেবারে উল্টো। রাহাত ছিল এই বড় কোম্পানির একমাত্র উত্তরাধিকারী এবং ভবিষ্যতের মালিক। বিদেশ থেকে উচ্চশিক্ষা শেষ করে ফিরে এসেছিল সে। নিজের পরিচয় সম্পূর্ণ গোপন রেখে সে সিদ্ধান্ত নিয়েছিল নেতৃত্ব দেওয়ার আগে তাকে জানতে হবে তার দল আসলে কেমন। কে সৎ, কে চাটুকার, কে ক্ষমতার নেশায় মানবতা হারিয়েছে। তাই সে ইচ্ছে করেই পরিচ্ছন্নতা কর্মীর ছদ্মবেশ নিয়েছিল। হাতে ঝাড়ু তুলে নিয়ে সে প্রবেশ করল ইমারতের ভেতরে। দরজা দিয়ে ভেতরে ঢোকার সাথে সাথে রাহাত দ্রুত পায়ের শব্দ শুনতে পেল। হিল জুতোর ঠক ঠক আওয়াজ তুলে এক নারী তার দিকে এগিয়ে আসছিল। তার নাম সায়নী, কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। কঠোর স্বভাব এবং অধীনস্থদের ওপর দাপট দেখানোর জন্য সে সবার কাছে কুখ্যাত। রাহাতের ওপর তার চোখ পড়তেই দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল। সে ওপর থেকে নিচ পর্যন্ত একবার দেখে নিয়ে কঠিন স্বরে বলল, এখানে কেন দাঁড়িয়ে আছো? তাড়াতাড়ি পরিষ্কার করো। এটা তোমার দাঁড়িয়ে থাকার জায়গা নয়। রাহাত মাথা নিচু করে নিল। মুহূর্তের জন্য মনে কষ্ট অনুভব করলেও মুখে শান্ত ভাব বজায় রাখল। নীরবে ঝাড়ু তুলে নিয়ে সে কোণের দিকে এগিয়ে গেল। এই অপমান সহ্য করা তার জন্য সহজ ছিল না, কিন্তু সে জানত তার আসল উদ্দেশ্য অন্য কিছু। এটা কোনো খেলা নয়, বরং একটি বড় পরীক্ষা, যাতে সফল হওয়া অত্যন্ত জরুরি। সায়নী যেতে যেতে বিদ্রূপের সুরে বলল, পুরনো পরিচ্ছন্নতা কর্মীদের মতো অলসতা করো না, নইলে বেশি দিন এখানে টিকতে পারবে না। তার কথা শুনে আশেপাশের কয়েকজন কর্মচারী হেসে উঠল। কেউ নিচু স্বরে হাসল, আবার কেউ ফাইলের আড়ালে মুখ লুকিয়ে চলে গেল। কেউ কল্পনাও করতে পারেনি যে যাকে তারা সামান্য ম্যাথর ভাবছে, সেই একদিন তাদের ভাগ্যের ফয়সালা করতে চলেছে। রাহাত মাঝেতে ঝাড়ু বুলিয়ে যাচ্ছিল আর মনে মনে শপথ নিচ্ছিল যে সে সবকিছু দেখবে, সহ্য করবে এবং সময় এলে সত্যকে সবার সামনে তুলে ধরবে। প্যান্ট্রির পরিবেশ সবসময়ের মধ্যে শোরগোলে ভরপুর ছিল। কিছু কর্মচারী হাসাহাসি করছিল, কেউ কফি মগ হাতে নিয়ে আড্ডা দিচ্ছিল। রাহাত নিঃশব্দে এক কোণে ঝাড়ু দিয়ে পরিষ্কার করছিল। তার দৃষ্টি মেঝের দিকে থাকলেও কান ছিল সব কথার দিকে। হঠাৎ এক মহিলা জোরে হেসে ওঠে, ইশারা করে বলল, আরে দেখো, নতুন ঝাড়ুদারটা একদম গাইয়া মনে হচ্ছে। হয়তো প্রথমবার কোনো বড় অফিসে এসেছে। তার পাশে বসা অন্য মেয়েটি তৎক্ষণাৎ টিপ্পনি কাটল, হ্যাঁ ঠিক বলেছ, মনে হয় লিফটের বোতাম টিপতেও জানে না। তাদের সাথে বসা আরেক কর্মচারী আরও অপমান করে বলল, কাল হয়তো সে আমাদের সাথে ক্যান্টিনে বসে খাবার চাইতেও শুরু করবে। তাদের সবার হাসি একসঙ্গে প্রতিধ্বনিত হল। পুরো পরিবেশে তুচ্ছতা ও অহংকারের গন্ধ ছড়িয়ে পড়ল। কিন্তু রাহাত মাথা তুলল না। তার ঠোঁটে একটা হালকা নীরব হাসি খেলে গেল। মনে মনে সে সবার চেহারা গেঁথে নিচ্ছিল। সে জানত এমন মুহূর্তগুলোতেই মানুষের আসল চরিত্র বেরিয়ে পড়ে। সে প্রত্যেকের আসল রূপ মনের মধ্যে সংরক্ষণ করে রাখছিল। কিছুক্ষণ পর সবাই হাসতে হাসতে এবং কফি শেষ করে প্যান্ট্রি থেকে বেরিয়ে গেল। রাহাত তখনও পরিষ্কারের কাজে ব্যস্ত ছিল। তার ভেতরে রাগের হালকা স্ফুলিঙ্গ জ্বলছিল। কিন্তু সে নিজেকে শান্ত রাখল। সে বুঝত আবেগের বশে পড়লে পুরো পরিকল্পনা নষ্ট হয়ে যাবে। তাকে ধৈর্য ও কৌশলের সাথে এগোতে হবে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল। অফিসের সামনে আলোকিত পরিবেশে একটি দামি গাড়ি এসে থামল। রাহাত দূর থেকে দেখল সায়নী ফোনে কথা বলতে বলতে গাড়িতে উঠছে। তার মুখে দম্ভ আর চালচলনে অহংকার স্পষ্ট ছিল। পাশে দাঁড়ানো সিকিউরিটি গার্ড দরজা খুলে দিল। সায়নী হাসি মুখে গাড়িতে বসল। ফোনের ওপাশ থেকে তার কথা রাহাতের কানে এলো, হ্যাঁ হানি, আজ রাতে আমাকে 5 স্টার রেস্টুরেন্টে নিয়ে যাবে। আমি সস্তা কোনো ক্যাফে সহ্য করতে পারি না। রাহাত কয়েক মুহূর্ত দৃশ্যটা দেখল, তারপর ধীরে ধীরে দৃষ্টি সরিয়ে নিল। তার মনে শুধু একটা কথাই এলো, এই অহংকার বেশি দিন টিকবে না। শক্তি আর মর্যাদা সবসময় মানুষকে রক্ষা করতে পারে না। একদিন সত্য সবার সামনে আসবেই। সে ধীর পায়ে ইমারত থেকে বেরিয়ে এলো। সন্ধ্যার হিমেল বাতাস তার ক্লান্ত শরীরকে ছুঁয়ে গেল, কিন্তু তার চোখে ছিল দৃঢ় সংকল্পের আলো। এটা ছিল এক দীর্ঘ খেলার শুরু, যেখানে প্রতিটি মিথ্যা, প্রতিটি অহংকার এবং প্রতিটি অন্যায়ের মুখোশ একদিন খুলে পড়বে। এই পরিষ্কার তুমি করেছ? মেঝে এখনো ভেজা। তুমি কি চাও কেউ পড়ে যাক? তোমার কি বুদ্ধি শুদ্ধি নেই? রাহাত মাথা নিচু করে নিল এবং নিঃশব্দে আবার মেঝে পরিষ্কার করতে লাগল।
আশেপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন কর্মচারী একে অপরের দিকে তাকালো। কারো মনে সহানুভূতি জাগলেও কেউ মুখ খুলল না। তারা জানত সায়ানির সামনে কথা বলা মানে বিপদ ডেকে আনা। সবাই দৃষ্টি সরিয়ে নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ল। এই দিনগুলোতে রাহাতের সাথে ফারুক নামের এক বয়োজ্যেষ্ঠ পরিচ্ছন্নতা কর্মীর পরিচয় হলো। ফারুক বহু বছর ধরে এই কোম্পানিতে কাজ করছিল। সহজ সরল মানুষ, কম কথা বলতো, কিন্তু মন ছিল স্বচ্ছ। সে সবসময় কঠোর পরিশ্রম করত এবং কারো সাথে ঝগড়া করত না। কর্মচারীরা প্রায়ই তার সাথে মজা করত। কেউ তাকে বুড়ো ঝাড়ুদার বলে রাখত, কেউ তার পোশাক নিয়ে বিদ্রুপ করত, কিন্তু ফারুক কখনো কিছু মনে করত না। রাহাত ফারুকের মধ্যে এক আলাদা আলো দেখতে পেল। একদিন পরিষ্কার করতে করতে সে বলল, ভাই, আপনি এত বছর ধরে এখানে আছেন, আপনার কি খারাপ লাগে না যখন মানুষ আপনাকে এভাবে অপমান করে? ফারুক হাসল এবং বলল, বাবা, সম্মান দেওয়ার মালিক উপরওয়ালা। এই লোকজন যারা আজ হাসছে কাল সব ভুলে যাবে, কিন্তু আমরা যদি সততার সাথে কাজ করি তাহলে মন শান্ত থাকে। এই কথা রাহাতের মনে গেঁথে গেল। সে বুঝতে পারল এই ব্যক্তি বাহ্যিকভাবে দুর্বল হলেও আসলে সবার চেয়ে অনেক বেশি শক্তিশালী। খাওয়ার সময় ফারুক প্রায়ই তার রুটি ভাগ করে দিত। একদিন সে রাহাতকে অর্ধেক রুটি দিয়ে বলল, নাও ভাই, তুমিও খাও। আমি একা মানুষ, আমার চলে যাবে। তুমি জোয়ান মানুষ, তোমার শরীরে বেশি শক্তি লাগবে। রাহাতের চোখ ভিজে উঠল। সে মনে মনে ভাবল, যদি এই কোম্পানিতে কারো আগে ইনসাফ পাওয়া উচিত হয় তবে সে হলো ফারুক। সে ফারুকের চরিত্রের দৃঢ়তা ও মনের কোমলতায় মুগ্ধ হয়ে গেল। সেই মুহূর্তে রাহাত নিজের কাছে অঙ্গীকার করল যে সে একদিন শুধু ফারুক নয়, বরং প্রত্যেক নিপীড়িত কর্মচারীর হক ফিরিয়ে দেবে। তবে সে জানত এখনো সময় হয়নি। তাকে আরও সহ্য করতে হবে এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। দিন কাটতে লাগলো আর রাহাত অফিসের কোণে কোণে হওয়া সব কর্মকাণ্ড কাছ থেকে পর্যবেক্ষণ করতে শুরু করল। একদিন দুপুরে কোম্পানির কোঅপারেটিভ সোসাইটির ঘর থেকে খবর এলো যে সেখান থেকে কিছু টাকা উধাও হয়ে গেছে। খবর শোনা মাত্রই অফিসে চাঞ্চল্য সৃষ্টি হলো। সবাই নিজেদের টেবিল ছেড়ে আলোচনা শুরু করলো। কেউ বলছিল হয়তো কাগজপত্র ভুল হয়েছে, আবার কেউ বলছিল এটা নিশ্চয়ই ভেতরের কোনো কর্মচারীর কাজ। শোরগোল চলাকালীন সায়নী দ্রুত পায়ে হলে ঢুকল। তার হাতে কাগজপত্র ছিল আর মুখে রাগের ছাপ। সে সবার সামনে চিৎকার করে বলল, আমি জানি এই টাকা কে চুরি করেছে। এই কাজ আর কারো নয়, বরং ফারুকের। ফারুক, যে ওই মুহূর্তে পানির গ্যালন হাতে ঘরে ঢুকেছিল, অবাক হয়ে সায়নীর দিকে তাকাতে লাগলো। তার কণ্ঠস্বর কাঁপতে লাগলো। ম্যাডাম, আমি কিছু করিনি, আমি শুধু পানি রাখতে এসেছিলাম, টাকায় হাতও দিইনি। কিন্তু সায়নী কোনো কথা শুনল না। সে সবার সামনে ফারুককে কড়া ভাষায় ধমক দিল, চুপ করো, তোমাদের মতো লোকরাই কোম্পানির বদনামের কারণ, তোমাদের তো এখান থেকে বের করে দেওয়া উচিত। আশেপাশে দাঁড়িয়ে থাকা কর্মচারীরা নিশ্চুপ ছিল। কেউ সাহস করে ফারুকের পক্ষে একটি কথাও বলল না। সবাই জানত সায়নির সাথে বড় বড় কর্মকর্তাদের জানাশোনা আছে এবং তার সাথে লাগা মানে নিজের ক্যারিয়ার বাজি রাখা। এইচআরকে তৎক্ষণাৎ খবর দেওয়া হলো এবং তারা ফারুককে কঠোর সতর্কতা নোটিশ দিল। ফারুকের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে নিঃশব্দে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল। রাহাত দূরে দাঁড়িয়ে পুরো দৃশ্যটি দেখছিল। তার মন ভেঙে গেল। সে জানত ফারুক নির্দোষ, কিন্তু সবাই শুধু মুখ ফিরিয়ে নিল। রাতে যখন অফিস খালি হয়ে গেল, রাহাত নিঃশব্দে সিকিউরিটি রুমে ঢুকল। সে কম্পিউটারে গিয়ে ওই ঘরের ক্যামেরার রেকর্ডিং চালু করল। স্ক্রিনে পরিষ্কার দেখা গেল যে ফারুক ঘরে ঢুকল, গ্যালন রাখল এবং তৎক্ষণাৎ বেরিয়ে গেল। সে টাকার বাক্স স্পর্শ পর্যন্ত করেনি। এটা দেখে রাহাত স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু একই সাথে তার মনে রাগের আগুন জ্বলে উঠল। সে সাথে সাথে ভিডিওটি কপি করে নিজের কাছে সংরক্ষণ করল। সে নিজেকে বলল, সময় বদলাতে চলেছে, এই জুলুম বেশি দিন চলবে না। ওই রাত্রি ছিল রাহাতের জন্য চূড়ান্ত সিদ্ধান্তের। সে ঠিক করল, সে শুধু দর্শক হয়ে থাকবে না, বরং খুব শীঘ্রই এই ব্যবস্থার ভিত কাঁপিয়ে দেবে। ফারুকের সাথে ঘটা ঘটনাটি রাহাতের মনে এক গভীর ক্ষত রেখে গেল। সে বুঝতে পারল এই কোম্পানিতে শক্তি আর সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত হয়, সত্যের ভিত্তিতে নয়। সায়নীর ব্যবহার আরও কঠোর হয়ে গেল। এখন সে রাহাতকেও বারবার নিশানা করতে লাগল। কখনো তার উপর চিৎকার করত যে সে মগ ঠিকমতো ধোয়নি, কখনো অন্যদের সামনে তাকে অপমান করত যে তার কাজ ঢিলেঢালা আর সে অকেজো। বাকি কর্মচারীরা হয় চুপচাপ তামাশা দেখত অথবা হাসাহাসি করে অপমানের মাত্রা বাড়িয়ে দিত। রাহাত এসব সহ্য করল, কিন্তু তার ভেতরে এক পরিকল্পনা দানা বাঁধতে শুরু করল। সে জানত যদি চুপ করে থাকে তবে শুধু ফারুক নয়, বরং প্রতিটা দুর্বল কর্মচারীকে এভাবেই দাবিয়ে রাখা হবে। তাই সে সিদ্ধান্ত নিল যে এবার সময় এসেছে সত্যকে সবার সামনে আনার। গভীর রাতে যখন অফিস খালি হয়ে যেত, রাহাত চুপি চুপি পুরনো কম্পিউটার রুমে যেত। এটি এমন একটি ঘর ছিল যেখানে পুরনো রেকর্ড রাখা হতো এবং খুব কম লোকই সেখানে আসত। সেখানে থাকা একটি কম্পিউটার কোম্পানির কেন্দ্রীয় নেটওয়ার্কের সাথে যুক্ত ছিল, কিন্তু কর্মচারীরা সেটাকে গুরুত্বহীন মনে করে ব্যবহার করত না। রাহাত তার শিক্ষা ও অভিজ্ঞতার জোরে সিস্টেমে অ্যাক্সেস পেয়ে গেল। সে ফাইলগুলো খতিয়ে দেখা শুরু করল। একের পর এক রিপোর্ট সামনে আসতে লাগল। সে দেখল অনেক জাল রিপোর্ট তৈরি করা হয়েছে, যেখানে অপ্রয়োজনীয় খরচ দেখানো হয়েছে।
আশ্চর্যজনকভাবে সমস্ত বোনাস এবং অতিরিক্ত সুবিধা সায়নীর নামে যাচ্ছিল। একজন সাধারণ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হওয়া সত্ত্বেও সে এমন সব সুবিধা পাচ্ছিল যার কোনো যৌক্তিকতা ছিল না। রাহাত সেই সমস্ত রিপোর্টগুলো একত্র করে একটি গোপন ফাইল তৈরি করল। তার হৃৎস্পন্দন বেড়ে গিয়েছিল। এখন তার শুধু একটি সুযোগের প্রয়োজন ছিল, যা দিয়ে সে এসব সবার সামনে আনতে পারে। পরদিন সকালের পরিবেশ বরাবরের মতোই স্বাভাবিক ছিল। কর্মচারীরা নিজ নিজ টেবিলে বসেছিল। কেউ কফি খাচ্ছিল, কেউ কম্পিউটারে ব্যস্ত ছিল। হঠাৎ ৯টার দিকে সবার কম্পিউটারে একই সাথে একটি গোপন ইমেল ভেসে উঠল। সেই ইমেলে সায়নীর জাল বোনাস আর রিপোর্টের বিস্তারিত ছিল, সাথে কিছু নথিপত্র যুক্ত ছিল যেখানে সায়নীর নাম স্পষ্ট লেখা ছিল। পুরো অফিসে হুলুস্থুল পড়ে গেল। কর্মচারীরা একে অপরের সাথে কানাকানি করতে লাগল। এটা কি সত্যি? এটা তো বড় ধরনের কারচুপি। এসব কিভাবে সম্ভব? সায়নীর মুখ একদম ফ্যাকাশে হয়ে গেল। সে তৎক্ষণাৎ ইমেল বন্ধ করার চেষ্টা করল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। তার অহংকারে প্রথম ফাটল ধরল। সায়নীর বিরুদ্ধে ইমেল ছড়িয়ে পড়ার পর অফিসের পরিবেশ পুরোপুরি বদলে গেল। যে গতকাল পর্যন্ত সবার ওপর দাপট দেখাতো, আজ সে নিজেই তোতলামি করছিল। তার আশেপাশে দাঁড়ানো লোকজন কানাঘষি করছিল, কিন্তু সামনাসামনি কেউ কিছু বলছিল না। তার মুখে প্রথমবারের মতো ভয় আর অস্থিরতা স্পষ্ট ছিল, কিন্তু সে সহজে হার মানার পাত্রী ছিল না। সায়নী জানত কেউ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, এবং এখন তাকে সেই ব্যক্তিকে খুঁজে বের করতে হবে। ওই রাতেই সে তার ঘনিষ্ঠ বন্ধু রিয়াকে ডাকলো, যে কোম্পানিতে ক্লার্ক হিসেবে কাজ করত। সায়নী নিচু স্বরে বলল, রিয়া, আমার মনে হয় এর পেছনে নতুন ঝাড়ুদার রাহাত আছে। তাকে আমার শুরু থেকেই সন্দেহজনক মনে হতো। তোমাকে তার উপর নজর রাখতে হবে। রিয়া চমকে উঠল। একজন ঝাড়ুদার, সে এত বড় খেলা খেলতে পারে? সায়নী বিদ্রুপের হাসির সাথে বলল, বিশ্বাস করো, কখনো কখনো সবচেয়ে দুর্বল দেখতে লোকেরাই সবচেয়ে বেশি বিপজ্জনক প্রমাণিত হয়। পরদিন রিয়া রাহাতের কাছে যাওয়ার চেষ্টা করল। সে ফারুকের সাথে বন্ধুত্বের ভান করল এবং বিরতির সময় প্যান্ট্রিতে রাহাতের পাশে গিয়ে বসল। সে নরম সুরে বলল, আরে ভাই, তুমি তো খুব পরিশ্রম করো। এত খাটাখাটনিতে কি সংসার চলে? রাহাত তৎক্ষণাৎ বুঝে গেল যে এসব সায়নের নির্দেশে হচ্ছে, কিন্তু সে তার মুখে সরলতা বজায় রেখে হেসে উত্তর দিল, আমি তো এতিম। ছোটবেলা থেকেই মজুরি করে পেট চালিয়েছি। বড় বিল্ডিংয়ে কাজ করাও আমার কাছে স্বপ্নের মতো। রিয়া পরে এই কথা সায়নীকে জানালো। সে বলল, সে তো শুধু একজন গরিব মজুর সায়নী। আমার মনে হয় না সে এত বড় চাল চলতে পারে। সায়নীর স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু মনের কোনো এক কোণে সন্দেহের স্ফুলিঙ্গ তখনও বাকি ছিল। অন্যদিকে রাহাত শান্তিতে ঝাড়ু দিতে দিতে মনে মনে বলল, এই লোকগুলো মনে করে আমি সাধারণ, কিন্তু আসল খেলা তো মাত্র শুরু হয়েছে। সে ঠিক করল এবার পরের পদক্ষেপটি অত্যন্ত সাবধানে নেবে। তার কৌশল ছিল সায়নী আর তার সঙ্গীরা যেন কখনোই আসল ষড়যন্ত্রের হদিশ না পায়। সে জানত যদি সে নিজের পরিচয় প্রকাশ করে দেয় তবে পুরো পরিকল্পনা ধূলিসাৎ হয়ে যাবে। ওই রাতে রাহাত তার ঘরে বসে নোটবুক খুলল এবং সেই সব নাম লিখতে লাগল যারা তাকে অপমান করেছিল। সে নিজের কাছে অঙ্গীকার করল যে সময় এলে প্রত্যেককে আয়না দেখাবে। সায়নীর নিশ্চিন্ত হবা সত্ত্বেও রাহাত জানত আসল লড়াই এখনও শুরু হয়নি। সে সিদ্ধান্ত নিল এবার তাকে সেই সব প্রমাণ জোগাড় করতে হবে যা সায়নীন আর তার সহযোগীদের নোংরা খেলাকে মুখোমুস্কো করতে পারে। রাতের সময় ছিল। অফিস প্রায় খালি হয়ে গিয়েছিল। শুধু কয়েকজন সিকিউরিটি গার্ড ডেস্কে বসে ঝিমোচ্ছিল। রাহাত নিঃশব্দে পুরনো রেকর্ড রুমে ঢুকল। সেই ঘরে পুরনো আলমারি আর ধুলোমাখা ফাইলে ঠাসা ছিল, কিন্তু কোণে রাখা একটি পুরনো কম্পিউটার তখনও কোম্পানির নেটওয়ার্কের সাথে যুক্ত ছিল। ওটাই ছিল তার আসল হাতিয়ার। রাহাত লগ ইন করতেই তার আঙুলগুলো কিবোর্ডের ওপর দ্রুত চলতে লাগল। একের পর এক ফাইল স্ক্রিনে খুলতে লাগল। আর্থিক রিপোর্ট, প্রজেক্টের বিবরণ আর খরচের তালিকা। রাহাত মন দিয়ে সবকিছু দেখল। শীঘ্রই সে তা খুঁজে পেল যার সন্ধান সে করছিল। বেশ কিছু বড় প্রজেক্টে অপ্রয়োজনীয় খরচ দেখানো হয়েছিল। লাখ লাখ টাকা এমন সব জিনিসের ওপর খরচ দেখানো হয়েছে যা কখনো কেনাই হয়নি, আর সেই সবের অনুমোদনে একটি স্বাক্ষরই বারবার দেখা যাচ্ছিল, সায়নীর। এর সাথে অনেক জাল বোনাস আর বিশেষ সুবিধার বিবরণও সামনে এলো, যা শুধু সায়নীর অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছিল। রাহাতের মনে প্রশান্তির জোয়ার বয়ে গেল। সে সমস্ত নথিপত্র কপি করে আলাদা একটি ফাইল তৈরি করল। তবে সে জানত শুধু কাগজ যথেষ্ট নয়, তার আরও শক্তিশালী প্রমাণ চাই। পরের দিন সকালে রাহাত তার এক পুরনো বন্ধু এবং কোম্পানির প্রাক্তন ড্রাইভার কামরুল চাচার সাথে দেখা করল। কামরুল বহু বছর রাহাতের বাবার সাথে ছিল এবং বিশ্বস্ততায় সে ছিল অনন্য। দুজনে এক ছোট ঢাবায় বসল। কামরুল রাহাতকে মন দিয়ে দেখল এবং নিচু স্বরে বলল, বাবা, আমি জানি তুমি এই সব নাটক কেন করছো। তোমার মুখ দেখে চিনে ফেলেছিলাম যে তুমি সেই রাহাত, মালিকের উত্তরাধিকারী। রাহাত চমকে গিয়ে হাসল। চাচা, আমি চাই এই কোম্পানির আসল চেহারা সবার সামনে আসুক, কিন্তু এখনও সময় আসেনি। আগে সায়নীকে তার নিজের জালে ফাঁসতে দিতে হবে। কামরুল তার কাঁধে হাত রাখল। আমি তোমার সাথে আছি। যখনই বলবে তোমার জন্য সবকিছু করব। রাহাত সম্মতি জানিয়ে মাথা নাড়ল। সে সিদ্ধান্ত নিল এবার খেলাটিকে আরও এগিয়ে নিয়ে যাবে। এখন শুধু দেখার নয়, বরং আঘাত হানার সময় ঘনিয়ে আসছে।
কয়েকদিন চুপচাপ কেটে গেল। রাহাত প্রতিদিনের মতো পরিষ্কারের কাজ করতে লাগলো, কিন্তু ভেতরে ভেতরে সে তার পরবর্তী আঘাতের প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছিল। ঠিক যখন সুযোগ এলো, ভাগ্য তার সহায় হলো। কোম্পানির এক বড় ক্লায়েন্ট হঠাৎ চুক্তি বাতিলের ঘোষণা দিল। এই খবর বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ল। ক্লায়েন্ট রীতিমতো একটি চিঠি পাঠালো, যাতে স্পষ্ট লেখা ছিল যে প্রজেক্টের ফাইলে জাল বিলিং এবং অতিরিক্ত খরচ দেখানো হয়েছে। সাথে কিছু নথিপত্রও যুক্ত ছিল, যেখানে সায়নীর স্বাক্ষর স্পষ্ট ছিল। অফিসে হইচই পড়ে গেল। ম্যানেজাররা একে অপরের ওপর দোষ চাপাতে লাগল, কিন্তু সবার নজর শেষ পর্যন্ত সায়নীর ওপর গিয়ে স্থির হল। এইচআর তৎক্ষণাৎ একটি জরুরি মিটিং ডাকল। কনফারেন্স রুমে পরিবেশ ছিল অত্যন্ত থমথমে। সায়নী চেয়ারে বসে ঘাম মুছছিল। এইচআর ম্যানেজার ঠান্ডা গলায় বললেন, সায়নীজি, এই সব আপনার স্বাক্ষরে অনুমোদিত হয়েছে, ব্যাখ্যা দিন। সায়নী থতমত খেয়ে গেল। এসব মিথ্যা। হয়তো সিস্টেমে কোনো ভুল হয়েছে, আমি এমন কিছু করিনি। কিন্তু সামনে পড়ে থাকা কাগজপত্র তার মিথ্যাকে চিৎকার করে মুখোশ মুক্ত করছিল। ঠিক সেই মুহূর্তে রাহাত ঘরে ঢুকল। তবে সে এখন আর স্রেফ পরিচ্ছন্নতা কর্মী ছিল না। সে এক নতুন নাম নিয়ে অডিট টিমের সহকারী হিসেবে সেখানে উপস্থিত ছিল। সবাই অবাক হয়ে গেল যে এই ঝাড়ুদার হঠাৎ অডিট টিমে কিভাবে এলো। রাহাত নিঃশব্দে একটি ফাইল টেবিলের ওপর রাখল। সে বলল, এটা দেখে নিন। এখানে ঘুষের ট্রান্সফার আর জাল স্বাক্ষরের সমস্ত প্রমাণ পরিষ্কার আছে। ঘরে পিনপতন নীরবতা নেমে এলো। সবাই নথিপত্রের ওপর চোখ বোলালো। সেখানে পরিষ্কার দেখা যাচ্ছিল যে সায়নী অনেক প্রজেক্টে বেআইনি কমিশন নিয়েছে এবং টাকা নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে পাঠিয়েছে। সায়নীর হাত কাঁপতে লাগল। সে কান্নার সুরে বলল, এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। ভেতর থেকে কেউ আমার শত্রু। কিন্তু তার কণ্ঠস্বর ছিল দুর্বল। এখন আর কেউ তার কথাই বিশ্বাস করল না। এইচআর ম্যানেজার চেয়ার থেকে ঝুঁকে বললেন, আমরা আরও তদন্ত করব, কিন্তু প্রাথমিক প্রমাণ আপনার বিরুদ্ধে। আপাতত আপনার সমস্ত সুবিধে আর বোনাস স্থগিত করা হলো। সায়নীর চোখে ভয় নেমে এলো। যে গতকাল পর্যন্ত সবাইকে ছোট করত, আজ সে নিজেই সবার সামনে ধরা পড়ে গেল। রাহাত মনে মনে ভাবল, এটা তো কেবল শুরু, আসল খেলা এখনো বাকি। সায়নীর বিরুদ্ধে তদন্ত অফিসের পরিবেশ বদলে দিয়েছিল। যে এককালে সবার উপর দাপট দেখাত, এখন সে নিজেই এক অপরাধীর মতো কুঁকড়ে থাকত। কর্মচারীদের মধ্যে কানাকানি বাড়ছিল। কেউ বলছিল, এখন দেখো, একে চাকরি থেকে বের করে দেওয়া হবে। আবার কেউ মাথা নেড়ে উত্তর দিচ্ছিল, এমন লোক বেশিদিন বাঁচতে পারে না। কিন্তু কারো জানা ছিল না যে আসল তুফান এখনো আসা বাকি। কয়েকদিন পর কোম্পানির সমস্ত কর্মচারীদের এক জরুরি বার্তা পাঠানো হলো। সবাইকে বড় হলে জমা হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। বাতাসে এক অদ্ভুত ভয় আর কৌতূহল ছিল। লোকজন ভাবছিল, হয়তো এইসব সায়নীর কেস সংক্রান্ত কিছু। হলে একটি লম্বা স্টেজ তৈরি করা হয়েছিল। স্টেজে সিনিয়র ডিরেক্টর দাঁড়িয়েছিলেন। তার মুখে গাম্ভীর্য ছিল। সে মাইকের কাছে গিয়ে বলল, বন্ধুরা, এই কোম্পানি বহু বছর আগে এক স্বপ্নের মতো তৈরি করা হয়েছিল, কিন্তু স্বপ্ন শুধু কঠোর পরিশ্রম আর সততার মাধ্যমেই বাস্তবে রূপ নেয়। কিছু সময় আগে কোম্পানির আসল উত্তরাধিকারী একটি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি আপনাদের সবার আসল চরিত্র দেখতে চান। তিনি নিজের পরিচয় লুকিয়ে পরিচ্ছন্নতা কর্মীর রূপ ধারণ করেন এবং প্রতিদিন আপনাদের মাঝে ছিলেন। এই কথা শোনামাত্র হলে শোরগোল পড়ে গেল। সবার দৃষ্টি একে অপরের ওপর গিয়ে পড়ল। তারপর পর্দা সরল এবং স্যুট পরা এক যুবক স্টেজে উপস্থিত হল। সেই ছিল রাহাত, যাকে সবাই এতদিন ঝাড়ুদার ভেবেছিল। হলে নিস্তব্ধতা নেমে এলো। কিছু কর্মচারীর মুখ হাঁ হয়ে গেল। অনেকে লজ্জায় মাথা নিচু করল। সায়নীর মুখ তো একদম ফ্যাকাশে হয়ে গেল। তার হাত কাঁপতে লাগল। রাহাত মাইক হাতে নিল। তার কণ্ঠস্বর ছিল শান্ত, কিন্তু কথাগুলো তীরের মতো হৃদয়ে বিঁধছিল। সে বলল, আমার নাম রাহাত। আমি এই কোম্পানির উত্তরাধিকারী। আমি পরিচ্ছন্নতা কর্মীর রূপ এই জন্য নিয়েছিলাম, যাতে দেখতে পারি আপনাদের মধ্যে কে মানবতার সম্মান করে আর কে ক্ষমতার নেশায় অন্ধ। সে সবার সামনে একটি ফাইল খুলল, যাতে সায়নীর দুর্নীতির প্রমাণ ছিল। সায়নী, তুমি নিজের পদকে ঢাল বানিয়ে দুর্বলদের দাবিয়েছ, মিথ্যা বলেছ আর কোম্পানির ক্ষতি করেছ। আজকের পর তুমি এই অফিসের অংশ নও। তোমাকে এই মুহূর্তেই বরখাস্ত করা হচ্ছে। হলে হাততালির রোল পড়ে গেল। ফারুকের চোখে পানি চলে এলো। যেসব কর্মচারীরা রাহাতকে গতকাল পর্যন্ত অপমান করেছিল, আজ তারা সবার সামনে মাথা নিচু করল। এই মুহূর্তটি শুধু রাহাতের জয় ছিল না, বরং সত্যের জয়। সায়নীর বরখাস্তের পর অফিসের চিত্র পুরোপুরি বদলে গেল। সেই ভয় আর দাপট যা প্রতিটি কর্মচারীর মনে বাসা বেঁধেছিল, তা দূর হয়ে গেল। আগে যেখানে চাটুকারিতে আর রাজনীতির রাজত্ব ছিল, সেখানে এখন নীরবতা আর সতর্কতা বিরাজ করছে। প্রত্যেকেই জানত যে যাকে তারা ঝাড়ুদার ভাবত, সে আসলে কোম্পানির মালিক। তবে রাহাত তৎক্ষণাৎ নিজের চেয়ার সামলানোর তাড়াহুড়ো করল না। সে জানত পরিবর্তন শুধু ঘোষণা দিয়ে আসে না, বরং ব্যবহার পরিবর্তনের মাধ্যমে আসে। সে সিদ্ধান্ত নিল সবার আগে সে সেই কর্মচারীদের ক্ষত মুছবে যাদের বছরের পর বছর দাবিয়ে রাখা হয়েছে।
সে এক নতুন প্রোগ্রাম চালু করল, নৈতিক প্রশিক্ষণ সেশন। এই সেশনে সব কর্মচারী, তারা ম্যানেজার হোক বা পরিচ্ছন্নতা কর্মী, একসাথে বসত। সেখানে কোনো বড় বা ছোট চেয়ার ছিল না, সবাই একই স্তরে বসে গল্প শোনাত, অভিজ্ঞতা বিনিময় করত আর শিখত যে মানবতাই সবচেয়ে বড় পরিচয়। প্রথম সেশনেই একটি ভিডিও দেখানো হলো যেখানে সায়নী রাহাতের উপর পানি ছুঁড়ে মারছে। হলে সন্নাটা নেমে এলো, সবার মুখ লজ্জায় নুয়ে পড়ল। রাহাত নরম সুরে বলল, এই ভিডিওটি আমার সম্পর্কে নয়, এটি আপনাদের আচরণের প্রতিফলন। যখন আমরা নিজেদের চেয়ে দুর্বলকে তুচ্ছ মনে করতে শুরু করি, তখন আসলে আমরা আমাদের মানবতা হারিয়ে ফেলি। এর প্রভাব সবার উপর গভীর হল। অনেক কর্মচারীর চোখে জল এলো, তারা বুঝতে পারল সম্মান শুধু পদ দিয়ে নয় বরং চরিত্র দিয়ে পাওয়া যায়। এরই মধ্যে রাহাত ফারুককে নিজের অফিসে ডাকল। ফারুক ইতস্তত করতে করতে ভেতরে ঢুকল, পুরনো পোশাকে, মুখে বিস্ময় আর ভয়। রাহাত হাসি মুখে বলল, ফারুক ভাই, আজ থেকে আপনি এই কোম্পানির লজিস্টিক কোঅর্ডিনেটর। এই পদ আপনার সততা আর পরিশ্রমের ফসল। ফারুকের চোখ ভিজে উঠল। সে কাঁপানো কণ্ঠে বলল, আমি তো এক ঝাড়ুদার ছিলাম, আমাকে এই সম্মান কিভাবে? রাহাত নম্রভাবে উত্তর দিল, পদ মানুষকে বড় বানায় না, মানবতা বানায়, আর আপনি সেটা সবচেয়ে ভালোভাবে প্রমাণ করেছেন। অন্যদিকে সায়নাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল, কিন্তু রাহাত তাকেও জীবনের একটি সুযোগ দিল। একদিন ক্যাফেতে তার সাথে দেখা করে বলল, জীবন শেষ হয়ে যায়নি, যদি বদলাতে চাও তবে এই কার্ডটি নাও, আমাদের প্রশিক্ষণ প্রোগ্রামে যোগ দাও, সেখান থেকে নতুন করে শুরু করতে পারো। সায়নীর চোখ দিয়ে জল ঝরতে লাগল। প্রথমবারের মতো সে অহংকারের বদলে বিনয়ের স্বাদ পেল। কোম্পানি এখন সত্যিই একটি পরিবারে পরিণত হয়েছে, যেখানে সবাই জেনে গেছে যে আসল শক্তি অহংকারে নয়, বরং সত্য, ধৈর্য আর ইনসাফের মধ্যে নিহিত।